আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ক্লাস শুরু করছি। আজকে দ্বিতীয় পত্রে তাপগতিবিদ্যার প্রথম ক্লাস দিয়ে আমি ক্লাস শুরু করতে চাচ্ছি। তোমাদের যাদের পড়া হয়েছে তাদের রিভিশন ক্লাস, আর যাদের একটু পড়া কম বা হালকা পড়া আছে তাদেরকে চেষ্টা করব খুব অল্প সময় অল্প কথায় যেন অধ্যায়টা তোমাদের কাছে পৌঁছাতে পারি। চলো কথা না বলি, আমরা ক্লাসে শুরু করি। অর্থাৎ তাপগতিবিদ্যা এটি খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমি শুরুতে বলেছিলাম যে এখান থেকে দুইটি অথবা একটি প্রশ্ন তো অবশ্যই আসবে, তো দুটি আসারও বেশ সম্ভাবনা আছে। শুরুতে এই অধ্যায়ে আমাদের যে প্রয়োজনীয় সূত্রগুলো, সেই সূত্রগুলোর সঙ্গে তোমার পরিচয় হয়নি। অর্থাৎ এখানে তোমরা দেখো যে প্রয়োজনীয় সূত্রগুলোর মধ্যে আমি দিয়েছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অর্থাৎ ক্লসিয়াসের সূত্র, জুলের সূত্র, রৌদ্রতাপের ক্ষেত্রে বেশ কয়েকটা সূত্র আমি লিখে দিয়েছি। তারপর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্র, তাপ ইঞ্জিন, দক্ষতা, এনট্রপি, কার্যকৃত সহগ, অর্থাৎ এটা মূলত ফ্রিজের ক্ষেত্রে আসে, ফ্রিজ বা রেফ্রিজারেটর তোমরা যেটাই বলো, কার্যকৃত সহগ। এরপরে প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে Q1 ভাগ T1, Q2 ভাগ T2। অর্থাৎ এই অধ্যায়ে আমরা গাণিতিক সমস্যাগুলো আলোচনা করতে গিয়ে বা সৃজনশীল অংশগুলো সলভ করতে গিয়ে কোন কোন সূত্রগুলো অত্যন্ত দরকার সেই সূত্রগুলো আমি লিখে দিয়েছি। এছাড়াও আরও কিছু সূত্র আছে, আমি ক্লাসের ফাঁকে সেই সূত্রগুলো লিখে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যাদের সূত্রগুলো ক্লিয়ার নেই তারা চেষ্টা করতে পারো এই সূত্রগুলো শুরুতে আগে মুখস্থ করে নাও, আর তারপরে তোমরা ম্যাথমেটিক্যাল অংশগুলো করতে যাবে। তবে যেহেতু এটি আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করব, কাজে বিস্তারিত হয়তো সব কিছু অংশ আলোচনা করা যাবে না, তবে যে অংশগুলো অবশ্যই দরকার এবং যেগুলো আলোচনা করলে তোমরা পরীক্ষায় ভালো নাম্বার হবে সেই অংশগুলো আমি অবশ্যই আলোচনা করব। তাহলে শুরুতেই আমরা প্রয়োজনীয় সূত্রগুলো সম্পর্কে আমরা জেনে নিলাম। অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়েছেন দুইজন বিজ্ঞানী, ক্লসিয়াস এবং জুল। এরপর তাপগতীয় যে পরিবর্তনগুলো আছে, রুদ্রতাপ, সমষ্ণ, সেই সূত্রগুলো আমি দিয়েছি। এরপর বাকি যে সূত্রগুলো আছে সেগুলো। যাই হোক, আমি তাহলে শুরুতে আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে শুরু করতে চাচ্ছি। তোমাদেরকে আমি একটা কথা বলি, অর্থাৎ এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বের দিক দিয়ে যদি আমি টপিকগুলোকে সাজাই তাহলে প্রথম স্থানে যার নাম পড়বে সেটা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা। তাপ ইঞ্জিনের দক্ষতা বললে বেশি ভালো হয়। অর্থাৎ তাপ ইঞ্জিনের দক্ষতা, তাপ ইঞ্জিনের দক্ষতা, এটা এক নম্বরে। তারপরে অর্থাৎ এনট্রপি, তাপ ইঞ্জিনের দক্ষতা এবং এনট্রপি গুরুত্বের দিক দিয়ে এটা সবচেয়ে উপরে অবস্থানে নেবে। এরপরে যদি আমি এর পরের ধাপে রেখে দেই সেক্ষেত্রে গুরুত্বের দিক দিয়ে আছে এখানে তোমাদের রুদ্ধতাপ এবং সমষ্ণ প্রক্রিয়ায় পিভিটি নির্ণয় এবং কৃতকাজের তুলনা, কৃতকাজের তুলনা। অর্থাৎ গুরুত্বের দিক দিয়ে পরে অবস্থান করছে এটা। তাহলে শুরুতে তাপ ইঞ্জিন দক্ষতা, তাপ ইঞ্জিনের দক্ষতা, এনট্রপি, রুদ্ধতাপ এবং সমষ্ণ প্রক্রিয়া পিভিটি নির্ণয় এবং রুদ্ধতাপ সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজের তুলনা। তবে এখানে যে তাপ ইঞ্জিনের দক্ষতা বলছি, কার্নো ইঞ্জিনও কিন্তু এর মধ্যে পড়ে। অর্থাৎ তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে গেলে কার্নো ইঞ্জিন এর মধ্যে আসবে। এর পরের ধাপে যদি আমি স্থান দিতে চাই তাহলে যেটি পড়বে সেটি হচ্ছে তোমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং এই সূত্রের সাহায্যে শক্তির নিত্যতার সূত্রের প্রমাণ। তারপরে আছে তোমাদের ফ্রিজ বা রেফ্রিজারেটর, তাহলে দেখো শুরুতে গুরুত্বের দিক দিয়ে এক নম্বর রেখেছি তাপ ইঞ্জিন, এবং এই তাপ ইঞ্জিনের মধ্যে কে আছে? এই তাপ ইঞ্জিনের মধ্যে কার্নো ইঞ্জিনও পড়ে এবং এনট্রপি। তারপরে রুদ্ধতাপ এবং সমষ্ণ প্রক্রিয়া পিভিটি নির্ণয়
এবং তাদের প্রক্রিয়া যে কাজ নির্ণয় করে তাদের কাজের পার্থক্য। এরপর তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এই সূত্রের সাহায্যে শক্তির নিত্যতার সূত্র এবং ফ্রিজ বা রেফ্রিজারেটর, এগুলো হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস। তবে শুরুতে একটি কথা বলেছি, একটি সৃজনশীল অবশ্যই আসবে, তো তোমাদের ভাগ্য যদি ভালো হয় দুটিও আসার সম্ভাবনা আছে। এবার আসো, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়েই ক্লাস শুরু করছি আর কি। ইতিমধ্যে তোমাদের আলোচনা শুরু করে নিয়েছি। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা বলা হচ্ছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং প্রথম সূত্র দুজন বিজ্ঞানী দিয়েছেন, একজন ক্লসিয়াস এবং একজন জুল। ক্লসিয়াসের মূল বক্তব্য কি আসলে, ডিকিউ সমান ডিইউ প্লাস ডি ডাব্লিউ, অর্থাৎ একটা ইঞ্জিনে আমরা যেটুকু তাপ দিব অথবা ইঞ্জিন যেটুকু তাপ গ্রহণ করবে সেটি ইঞ্জিন দুইটি ভাগে মানে বিভক্ত করবে। একটি সে অভ্যন্তরীণ কাজ করবে আর অবশিষ্ট যেটুকু থাকবে সেটিতে সে বাহ্যিক কাজ করবে। তার মানে এটি হচ্ছে গৃহীত তাপ, এটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, আর এইটি দ্বারা বোঝাচ্ছে বাহ্যিক কাজ। এগুলোর বৈশিষ্ট্য তোমরা অবশ্যই না জানলেও একটু দেখে নাও। গৃহীত তাপ অর্থাৎ তাপ যদি ইঞ্জিন গ্রহণ করে ডি কিউ ধনাত্মক, আর তাপ হারালে ডি কিউ হচ্ছে মাইনাস। আর অপরদিকে ডিইউটা কি বলা হচ্ছে, ইঞ্জিনের যদি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় ডিইউ হচ্ছে ধনাত্মক হবে, আর অভ্যন্তরীণ শক্তি যদি মানে হ্রাস পায় সেক্ষেত্রে ডিইউ মাইনাস হবে। আর ডিডাব্লিউ কি হচ্ছে, ডিডাব্লিউর বিষয়টা নিয়ে অনেকে একটু ঝামেলায় সম্মুখীন হয়, অর্থাৎ অনেকে বুঝতে পারে না যে কখন এটি ধনাত্মক হবে কখন এটি ঋণাত্মক হবে। যদি তোমাদের বইয়ে লেখা আছে যে অর্থাৎ যখন সিস্টেম পরিবেশের উপর কাজ করে কিংবা পরিবেশ সিস্টেমের উপর কাজ করে, এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না। তবে আমার কাছে সহজ যে বুদ্ধি হচ্ছে, মনে করো আমি একটা ছোট একটা বেলুন নিলাম, এই বেলুনটা আস্তে আস্তে ধরো আমি বড় করলাম, এর অর্থ কি, তার মানে আমি এটাকে সিস্টেম ধরলাম। দেখো তো এখানে সিস্টেমটা কি হলো, সিস্টেমটা আস্তে আস্তে বড় হচ্ছে, এর অর্থ কি, এই সিস্টেম পরিবেশের উপর কাজ করছে। সহজ কথা, যদি আয়তন বৃদ্ধি পায় তাহলে তুমি ভেবে নিবা যে ডিডাব্লিউ কাজটা হচ্ছে পজিটিভ। আর আমি একটা বড় একটা সিস্টেম নিলাম, এই সিস্টেমটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, এটা তার অর্থ কি, দেখো ডিডাব্লিউর মানটা হচ্ছে মাইনাস। তাহলে সহজ বক্তব্য, যদি কোনো কারণে আয়তনটা বৃদ্ধি পায় তাহলে বুঝে নিবে যে এখানে তোমার কাজটা ধনাত্মক দিকে যাচ্ছে, আর আয়তনটা যদি হ্রাস পায় তার মানে সে ঋণাত্মক কাজ হচ্ছে। সুতরাং তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে মূল বক্তব্য হচ্ছে, কোনো ইঞ্জিন যে তাপ গ্রহণ করবে তার দুটি ভাগে বিভক্ত হচ্ছে, একটি অংশ হচ্ছে অভ্যন্তরীণ কাজ করে আর অবশিষ্ট যেটুকু থাকতেছে সেটি সে বাহ্যিক কাজ করবে। আর জুল যে কথাটা বলছে, জুলের সূত্র দেখো, জুলের সূত্র, জুলের বক্তব্য কিন্তু সেম, যে ডাব্লিউ সমানুপাতি এইচ, অর্থাৎ কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতে। দুইজনের কথার মধ্যে কিন্তু মেইন যে কথাটা একই আছে, অর্থাৎ ইঞ্জিনে যেটুকু তাপ দিই না কেন তা একেবারে নষ্ট করে না, সবটুকুই কাজে রূপান্তর করছে। যদিও এটা সীমাবদ্ধতা আছে এবং তাপগতিবিদ্যার প্রথম সীমাবদ্ধতা, প্রথম সূত্রের সীমাবদ্ধতার কারণেই কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র পাওয়া যায়। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়, দেখো যদি এক কথা নৈর্ব্যক্তিক আছে কিসের ধারণা পাওয়া যায়, তাহলে বলবো আমরা অভ্যন্তরীণ শক্তি ধারণা পাওয়া যায়, ধারণা পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ একটা কথা দেখো, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়, তোমরা বলবে অভ্যন্তরীণ শক্তির ধারণা পাওয়া যায়। আর তাপগতিবিদ্যার যদি বলি এই প্রথম সূত্র থেকে মানে অর্থাৎ কি প্রমাণ হয়, তাহলে বলবা শক্তির নিত্যতার সূত্রকে প্রমাণ করা হয়। অর্থাৎ এখানে কোনো কিছুই নষ্ট হচ্ছে না, মানে যেটুকু দিচ্ছি সবটুকুই এখানে কাজে রূপান্তর করছে। যদিও সম্ভব না এটা, কিন্তু তারপরও সূত্রের যে খাতির আমরা বলতে পারি এটি তাপগতিবিদ্যা প্রথম সূত্র শক্তির নিত্যতার সূত্রকে সমর্থন করে, এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে অভ্যন্তরীণ শক্তির ধারণা পাওয়া যায়। যাই হোক, এটা যখন ম্যাথ করবা তখন বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবে। এবারে আর একটা বিষয় হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, যেটা বলা হচ্ছে গতিবিদ্যার শূন্যতম সূত্র।
তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলতে যেটা বোঝা যাচ্ছে যে এখানে বলা হয় যে একটা অন্তরক পদার্থ মাঝে নিলাম, এই অন্তরক পদার্থ এই পাশে একটা বস্তু আছে মনে করো, আর এই পাশে একটা বস্তু দিলাম, আর এটা 3 নাম্বার বস্তু দিলাম, অর্থাৎ প্রথম বস্তু, দ্বিতীয় বস্তু আর তৃতীয় বস্তু। দেখো আর মাঝে কিন্তু একটা অন্তরক পদার্থ। তাহলে প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তুর মধ্যে যদি তাপের আদান প্রদানের সুযোগ না থাকে, তাহলে সে তৃতীয় বস্তুর সাথে প্রথম বস্তু তাপীয় সমতা অর্জন করবে, দ্বিতীয় বস্তুর তৃতীয় বস্তুর সাথে তাপীয় সমতা অর্জন করবে, এবং এক পর্যায়ে দেখো তিনজনেই কিন্তু তাপীয় সমতা অর্জন করবে। এটাকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলা হয়। আর তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু এমসিকিউ, থার্মোমিটার। তাহলে থার্মোমিটার তৈরি করা হয় কোন সূত্রের উপর ভিত্তি করে? তোমরা বলবে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়। আর এখানে কিসের ধারণা পাওয়া যায়? তাপমাত্রার ধারণা পাওয়া যায়, তাপমাত্রার ধারণা পাওয়া যায়। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে আমরা গুরুত্বপূর্ণ দুটি তথ্য পাইলাম। এক, যে তাপমাত্রার ধারণা পাওয়া যায়, আর দুই, থার্মোমিটার তৈরি করা হয়েছিল তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে। দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে যে ধরনের প্রশ্ন বারবার আসছে, আমি শুরুতেই বলে নিয়েছিলাম যে আমি খুব দ্রুত এই অধ্যায়টার বেসিক মানে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। হয়তো সবগুলো বোর্ড কোশ্চেন বা পর্যাপ্ত অঙ্ক এতগুলো তো এখানে এত অল্প সময় সলভ করা সম্ভব না। তারপরেও ক্লাসের শেষে, অর্থাৎ তোমাদের যদি কোনো টপিকস বা কোনো অংশে বা কোনো সৃজনশীলে অতিরিক্ত ক্লাস দরকার হয়, তোমরা আমাকে জানিয়ে দেবে, চেষ্টা করবো পরবর্তীতে তার উপরও অন্য একটা ক্লাস নেওয়ার। দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বেশিরভাগ যেটি আসছে, গৃহীত তাপ দেওয়া আছে, অভ্যন্তরীণ শক্তি বা বাহ্যিক কাজ বের করতে বলছে। দ্বিতীয় আরেকটি আসে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা সত্যকে সমর্থন করে কি না। আরেকটি প্রশ্ন বেশ ঘুরে ফিরে আসতেছে, বেশ কিছু বোর্ডে আসছে, অর্থাৎ এই টাইপের কিছু অঙ্ক আসতেছে আমাদের। এ বি সি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এইদিকে দিলাম আমি তোমাদের ধরো আয়তন, আর এদিকে দিলাম চাপ। বিশেষ করে এই টাইপের অঙ্কগুলো বেশ আসছে। তবে তোমরা দেখো এবি অংশে আমি কিন্তু কাজ পাবো, দেখো এবি অংশে কাজ পাবো, অর্থাৎ এবি অংশে কৃত কাজ ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। আর বিসি অংশের কাজ হচ্ছে 0, কারণ বি থেকে সি দেখো এখানে বি থেকে সি একটু একটু লেখটা চেঞ্জ করে হয়ে গেছিল। এখানে দেখো তোমরা, এটা হবে তোমাদের আয়তন আর এইটা হবে চাপ। দেখো এবি অংশে কিন্তু আয়তনের চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে যদি আমি ভি1 ধরি আর এখানে যদি আমি ভি2 ধরি, তাহলে ভি1 এবং ভি2 পার্থক্য পাবো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি চাপ দিচ্ছি বা বল দিচ্ছি কিন্তু আয়তনের চেঞ্জ হচ্ছে না, তাহলে গ্যাসের ক্ষেত্রে কোনো কাজ হবে না। এমনিতে যেমন কোথাও বল প্রয়োগ করলে বস্তু যদি স্মরণ না ঘটে আমরা কৃতকাজ বলি না, তেমনি গ্যাসের ক্ষেত্রে যদি এর ভলিউমের পরিবর্তন না হয় তাহলে আমরা কাজ বলতে পারবো না। তাহলে এ থেকে বিতে যখন যাচ্ছিলাম তখন কিন্তু আয়তনের যথেষ্ট পরিবর্তন হয়েছে এবং কৃতকাজ পেয়েছি। এবারে বি থেকে সি দেখো, বি বিন্দুর আয়তন আর সি বিন্দুর আয়তন সেম, তার মানে কৃতকাজ ওখানে 0, কারণ এখানে আয়তনে কোনো পরিবর্তন হবে না। আর এ থেকে সি বা সি থেকে এ, এখন এ থেকে সি অংশে যদি যাই কাজটা হবে কিন্তু ধনাত্মক। দেখো এ থেকে সি অংশের কৃত কাজ কিন্তু পজিটিভ, আর সি থেকে এ অংশের কাজ কিন্তু নেগেটিভ, কারণ এ থেকে সিতে গেলে আমরা কিন্তু আয়তনটা বৃদ্ধি পাচ্ছি, আর সি থেকে এতে আসতে আয়তন হ্রাস পাচ্ছে। তোমরা এ থেকে সি বা সি থেকে এই অংশে যখন কাজটা করবা খুব সহজেই করতে পারবা। এটা একটু বাড়াই দাও, তার মানে এখানে তোমরা ধরো এ ড্যাশ দিলাম, এটাকে আমি বি ড্যাশ দিলাম, দিলে দেখো এটা একটা সুন্দর একটা ট্রাপিজিয়াম পেয়ে যাচ্ছি। অর্থাৎ এ অর্থাৎ দেখো এ ড্যাশ, এদিকে ধরো বি ড্যাশ সি, এটি কিন্তু ট্রাপিজিয়াম। দেখো ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি হবে? হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি এ ড্যাশ সি বি ড্যাশ, কিন্তু উচ্চতাটা হচ্ছে কি এ বি।
এইভাবে তোমরা খুব সহজে, অর্থাৎ হাফ গুণ সমান্তরাল বাহুদের সমষ্টি গুণ উচ্চতা, এই মানগুলো যদি বসায় দাও দিলে এ থেকে সি বা সি থেকে এ অংশে কাজ বের করতে পারবে। শুধু এরকম না, এমনও কি কোথাও কোথাও এইভাবেও আসছে অঙ্কটা, সবভাবেই এটা আসতে পারে। তার মানে এইভাবে যদি অঙ্কগুলো আসে তোমরা শুধু লক্ষ্য রাখবে যে আয়তনের পরিবর্তন হচ্ছে কিনা। যে অংশে আয়তনের পরিবর্তন হবে না সেই অংশে কৃতকাজ হবে না, আর যে অংশে আয়তনের পরিবর্তন হবে সেখানে অবশ্যই কৃতকাজ পাবো। আর নর্মালি তোমরা এই অংশটা যখন এইভাবে আসবে বা নিচ থেকে উপরে যাবে, এটা তোমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল খুব সহজে কৃতকাজ করতে পারবে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যদি অঙ্ক আসে তোমাদের এই সূত্রের অঙ্কগুলো আসতেছে, না হলে ক্লসিয়াস যে ফার্স্ট ল যেটা বললাম ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ, এর উপর ভিত্তিক বিশেষ কাজগুলো আসতেছে। এরপর আসো তাপগতি ও পরিবর্তন। আরেকটু মনে রাখা উচিত, তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে কিসের ধারণা পাইলাম আমরা? তাপমাত্রা নামক একটা শব্দের ধারণা পাইলাম, এবং এই সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করছি। আর অপর দিকে তাপগতিবিদ্যার শূন্যতম অর্থাৎ তাপগতিবিদ্যার ফার্স্ট বা প্রথম সূত্রের উপর ভিত্তি করে আমরা অভ্যন্তরীণ শক্তি ধারণা পাচ্ছি, এবং এখান থেকে আমরা কিসের সূত্রকে সমর্থন বা প্রমাণ করতে পারলাম? যে শক্তির নিত্যতার সূত্রকে আমরা প্রমাণ করতে পারলাম। এখন আসলে তাপগতীয় পরিবর্তন। তাপগতীয় পরিবর্তন, তাপগতীয় পরিবর্তনের মধ্যে যে বিষয়গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে দেখো সমষ্ণ প্রক্রিয়া বা পরিবর্তন, তারপরে রুদ্ধতাপ পরিবর্তন, 3 নম্বর আসো সমচাপ পরিবর্তন, আর 4 নম্বর আসো সম আয়তন পরিবর্তন। সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপ পরিবর্তন, সমচাপ এবং সম আয়তন পরিবর্তন। সমষ্ণ তাপ উষ্ণতা বলতে কিন্তু আমরা তাপমাত্রাকে জানি, তাই না? উষ্ণতা তার সমষ্ণ প্রক্রিয়া, তার মানে এখানে তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির। আর রুদ্ধতাপ তাপ স্থির, সমচাপ চাপ স্থির, সমায়তন আয়তন স্থির। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু টপিক্স এই বিষয়গুলো, যে সমষ্ণতে আমরা তাপমাত্রা স্থির, রুদ্ধতাপে তাপ স্থির। দেখো উষ্ণতা তাপমাত্রা, রুদ্ধতাপ তাপ, সমচাপ চাপ, সমায়তন আয়তন। তার মানে প্রতিটা ওয়ার্ডের মধ্যে আমাদের উত্তরটা কিন্তু সুপ্ত অবস্থায় আছে। তোমরা একটু ভাবলেই পাবা তারা সমষ্ণে তাপমাত্রা, রুদ্ধতাপের তাপ, সমচাপের চাপ আর সমায়তনে আয়তন স্থির। সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া মূলত যে প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকে সেটি সমষ্ণ প্রক্রিয়া, এবং এটি বয়েলের সূত্রকে সমর্থন করে। কারণ আমরা জানি যে বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে, এবং এটা যদি আমরা একটু দেখতে চাই, দেখো তোমরা পি এবং ভি এদের সম্পর্কটা কিছুটা এরকম। এখানে বলা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা স্থির থাকে, যেহেতু এটি বয়েলের সূত্রকে সমর্থন করে, সুতরাং বয়েলের সূত্র আমরা কি জানি? P1 V1 ইকুয়াল টু P2 V2, এবং এটি একটি ধীর প্রক্রিয়া, এবং এখানে তোমাদের যেহেতু তাপমাত্রা স্থির রাখা লাগবে, সুতরাং এই প্রক্রিয়াটা একটু ধীর গতিতে সম্পন্ন হয়। এবং কৃতকাজ যদি ধরি আমরা এখানে যে প্রাথমিক অবস্থায়, অর্থাৎ এখানে যদি আমি একটু P1 ধরি, P1 ধরি, এটাকে যদি আমি V1 ধরি, পরবর্তীতে P2 ধরি, এবং এখানে আমি যদি তোমাদের হচ্ছে V2 ধরি, তাহলে এই যে চাপের দ্বারা আয়তনের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ চাপ বাড়লে আয়তন হ্রাস পাচ্ছে এবং চাপ কমলে আয়তন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। সেই সূত্র অনুযায়ী আমরা কৃতকাজটা খুব সহজেই বের করতে পারি। অর্থাৎ মোট কৃতকাজ হবে, মোট কৃতকাজ W ইকুয়াল টু NRT লন V2 ভাগ V1, অথবা W ইকুয়াল NRT লন P1 ভাগ P2। এটি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের সূত্র। আর এটি অনেকে বই আবার দেখা যাচ্ছে যে এই প্রশ্নটা পুরো সূত্রটা প্রমাণ করে এসে অনেকে অঙ্ক করছে, এটা প্রয়োজন পড়বে না। তোমরা ডিরেক্ট সূত্রটা লিখে তোমরা ম্যাথ করতে পারবে, কারণ এই মুহূর্তে সূত্র প্রমাণ করার মতন সময় তোমাদের হাতে নেই। এবার আসো রুদ্ধতাপ, তারপর যাদের সূত্রের প্রমাণ যদি দরকার হয় বলিও, আমি আলাদা সেটি ক্লাস নেওয়ার চেষ্টা করব। এবার আসো রুদ্ধতাপ প্রক্রিয়া।
রুদ্ধতাপ প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়া এখানে তাপ স্থির থাকবে কিন্তু তাপমাত্রা বা আয়তনে পরিবর্তন হবে এবং এটি তাপ পরিবাহী পদার্থের হয় এবং খুব দ্রুত প্রক্রিয়া এটি সংঘটিত হয়। রুদ্ধতাপ এবং সমষ্ণ যেহেতু একভাবে সংঘটিত হয় না, অর্থাৎ দুটিকে একসঙ্গে একই ফ্রেমে দেখানোর চেষ্টা করি। দেখো পি আর ভি, অর্থাৎ এইটা যদি সমষ্ণ হয় তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপ, অর্থাৎ এটা হচ্ছে রুদ্ধতাপ, রুদ্ধতাপ, আর এইটা হচ্ছে তোমার সমষ্ণ। তার মানে কি পাওয়া গেল যে রুদ্ধতাপ, দেখো সমষ্ণ লেগটা কিন্তু উপরে তার নিচ দিক দিয়ে কিন্তু রুদ্ধতাপ শুরু হওয়ার পরও দ্রুত কিন্তু সমষ্ণ পার হয়ে রুদ্ধতাপটা উপরের দিকে চলে যাচ্ছে। এর অর্থ কি বুঝতেছো যে রুদ্ধতাপটা সমষ্ণ হচ্ছে খুব দ্রুতগামী অগ্রসর হয় এবং তার লেগটাও কিন্তু একটু বেশি খাড়া হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে রুদ্ধতাপের, দেখো রুদ্ধতাপের অর্থাৎ লেখের রুদ্ধতাপের লেখের ঢাল সমষ্ণ অপেক্ষা গামা গুণ খাড়া। তার মানে সমষ্ণ বেলায় যদি আমরা P1 V1 ইকুয়াল টু P2 V2 পাই, রুদ্ধতাপের বেলায় সেটা P1 V1 গামা P2 V2 গামা হচ্ছে। এটা একটা সূত্র। তারপর 2 নম্বর সূত্র আমরা আগে জানলাম T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল T2 V2 গামা মাইনাস 1। আর 3 নম্বর হচ্ছে P1 1 মাইনাস গামা গামা ইকুয়াল টু T2 1 মাইনাস গামা। আমি শুরুতেই বলছি এগুলো প্রমাণ এখানে আমি দেখাচ্ছি না, কারণ এগুলো প্রমাণ দেখতে গেলে ক্লাসের টাইম ডিউরেশনটা অনেক হবে, আর এই মুহূর্তে এত দীর্ঘ ক্লাস করার বা দেখার কোনোটির সময় তোমাদের হাতে নেই। এখন তোমাদের হাতে যেহেতু অল্প সময়, এখন এই অল্প সময় কিভাবে অল্প পরিশ্রম করে পরীক্ষাকে ভালো করা যায় সেই তার উপর লক্ষ্য করে আমার ক্লাসটাকে সাজানো। তাই আমি সূত্রের প্রমাণ এখানে করাচ্ছি না। তারপরে যদি কারো সূত্রের প্রমাণ প্রয়োজন হয় আলাদা ক্লাস নেব সেটার উপরে। এবং যদি আমি কৃতকাজ ধরি, দেখো কৃতকাজ কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু এন আর গামা মাইনাস 1 T1 মাইনাস T2। এটা হচ্ছে কিসের সূত্র? কৃতকাজের সূত্র রুদ্ধতাপের ক্ষেত্রে। সুতরাং এখান থেকে আর গামার দেখো 3টা মান আছে। যদি এক পারমাণবিক বলা হয়, এক পারমাণবিক গ্যাস যদি বলো তোমরা, সেই ক্ষেত্রে গামার মান 1.66, আর দ্বিপারমাণবিক গামার মান হচ্ছে 1.40, আর ত্রিপারমাণবিক যেটা বলা হচ্ছে গামার মান 1.33। এখন প্রশ্ন হচ্ছে অনেক সময় কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এই এক পারমাণবিক বা দ্বিপারমাণবিক গ্যাসের কথা বলাই থাকা, সেক্ষেত্রে তোমরা একটু ঝামেলায় পড়ো যে গামার মান আমি কোনটা ব্যবহার করব। তবে আমার পরামর্শ থাকবে যেহেতু প্রকৃতিতে দ্বিপারমাণবিক গ্যাসের সংখ্যাটা বেশি, সুতরাং তোমরা 1.4 দিয়ে করার চেষ্টা করবে, যেহেতু প্রশ্ন উল্লেখ নাই। তো সচরাচর সেটার সংখ্যা খুব কম। নর্মালি গ্যাসের নাম বলা থাকে, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, যে কোনো গ্যাসের নাম বলা থাকবে, সেই অনুযায়ী তোমরা করবে। আর কৃতকাজের বেলায় তো বললামই সূত্র এইটা। তো অনেক সময় 1 মাইনাস গামা দিলে এটা চেঞ্জ হবে। তো তোমরা যে কোনো একটি ভাবেই অনুসরণ করা উচিত, নাহলে বারবার যদি T1 T2 চেঞ্জ করে পরীক্ষা হলে সূত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই গেল সমষ্ণ এবং রুদ্ধতাপের উপর সাধারণ আলোচনা। এরপর আসো সমচাপ। সমচাপের আলোচনা কিন্তু নামের মধ্যেই বুঝতে পারতেছি, সমচাপ, চাপ স্থির। সমচাপ তার মানে চাপ স্থির। যদি পি হয় এটা ভি হয়, এটা হচ্ছে সূত্র। তো ডাব্লিউ ইকুয়াল টু পি ডি ভি। তার মানে এই প্রক্রিয়া কৃতকাজ পাবো। আর লাস্ট হচ্ছে সমায়তন। সমায়তন এখানে বলা হচ্ছে ডিভিটাই চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ নাই, পরিবর্তন হচ্ছে না, সুতরাং ডিডাব্লিউ মানটা হচ্ছে 0। সুতরাং আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাইলাম। বিশেষ করে এগুলোর সাথে আবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিন্তু একটা সম্পর্ক আছে। যখন বলা হবে যে রুদ্ধতাপ প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া বললে কিন্তু ডিকিউর মানটা আবার 0 হয়। দেখো
যখন বলা হবে রুদ্ধতাপ প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া, দেখো রুদ্ধতাপ প্রক্রিয়া বললে ডিকিউ এর মান কিন্তু শূন্য। আর সমষ্ণ প্রক্রিয়া বললে ডি ইউ এর মান শূন্য। খুব গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু। তার মানে কোনো ম্যাথে যদি বলা থাকে রুদ্ধতাপ প্রক্রিয়া, সেক্ষেত্রে ডিকিউ এর মানটা শূন্য ধরবে। আর সমষ্ণ প্রক্রিয়া বললে ডিইউ এর মান শূন্য ধরবে। তাহলে আজকে আমরা এই ক্লাসে তাপগতীয় পরিবর্তন পর্যন্ত আসলাম। আজকের ক্লাসে আমরা কী শিখলাম? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এরপর তাপগতিবিদ্যার যে পরিবর্তনগুলো, তাপগতীয় পরিবর্তন বলতেছি, সমষ্ণ, রুদ্ধতাপ, সমচাপ, সমায়তন, এবং কখন কোনটি প্রয়োগ করব, ডিকিউ এর মান কখন শূন্য হবে, ডিডাব্লিউ এর মান কখন শূন্য হবে, ডিইউ এর মান কখন শূন্য হবে, এবং শক্তির নিত্যতার সূত্রকে কিভাবে সমর্থন করছে। নেক্সট ক্লাসে আমরা সিপি, সিবি এবং তাপ ইঞ্জিন, কার্নো ইঞ্জিন সহ যে বাকি অংশগুলো আছে সেগুলো আলোচনা করব। আশা করি তোমার সেই ক্লাসগুলো দেখবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।